নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একতলা বা দোতলা বাড়ির জন্য কতটা গভীর পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া উচিত। আপনি যদি একতলা বা দোতলা বাড়ি বানাতে চান, অথবা এখন একতলা বানিয়ে ভবিষ্যতে দোতলা বানানোর পরিকল্পনা করেন এবং আপনি যদি না জানেন যে কতটা গভীর পর্যন্ত ফাউন্ডেশন দিতে হবে, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। কিন্তু মূল ভিডিওটি শুরু করার আগে কিছু বেসিক জিনিস সম্পর্কে অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে, যেমন ফাউন্ডেশন কত ধরনের হয় এবং কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ফাউন্ডেশন ডিজাইন করা হয়। ফাউন্ডেশন কত ধরনের হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে ইতিমধ্যেই একটি ভিডিও আমি আপলোড করেছি। ভিডিওটি যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। আরও একটি কথা বলে রাখি, ফাউন্ডেশনের গভীরতা কত হবে সেটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন মাটিটি কী টাইপের, সেই মাটির বিয়ারিং ক্যাপাসিটি কত, মোট কতগুলি কলম তৈরি করা হচ্ছে সমগ্র বাড়িটি নির্মাণ করতে, এবং সেই ফাউন্ডেশনের উপর টোটাল কত পরিমাণে লোড আসছে। এই সবগুলি না জেনে কখনোই কোনো ফাউন্ডেশনের গভীরতা নির্ণয় করা সম্ভব নয়। আজকে আমি যে কথাগুলি বলবো সবটাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং থাম্ব রুলের উপর ভিত্তি করে। যদি আপনার বাড়ি একতলা কিংবা দোতলা হয় তাহলে আপনি এটি ফলো করতে পারেন, কিন্তু যদি আপনার বাড়ি দোতলার বেশি হয় তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে কনসাল্ট করে তবেই বাড়ি নির্মাণের কাজ শুরু করুন। যাই হোক, এই ভিডিওতে অনেক ছোট ছোট ইম্পর্টেন্ট পয়েন্ট কভার করা আছে, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফাউন্ডেশনের গভীরতা কত হবে সেটি আলোচনা করার আগে আমাদের কিছু টার্মসের সঙ্গে পরিচিত হতে হবে। তাদের মধ্যে অন্যতম হলো ফাউন্ডেশন এবং ফুটিং। সাধারণত ফাউন্ডেশন হলো কোনো বিল্ডিংয়ের সবচেয়ে নিচের অংশ, যেটি বিল্ডিংয়ের উপর আসা সমস্ত লোডকে সেফলি মাটিতে ট্রান্সফার করে দেয়। অন্যদিকে ফুটিং হলো সেই জিনিসটি যেটি কোনো ওয়াল বা কলামের নিচে তৈরি করা হয়, যাতে বিল্ডিংয়ের উপর আসা সমস্ত লোড মাটিতে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়তে পারে। যদি ফুটিং মজবুত না হয় তাহলে আপনার বাড়ি কোনো একদিকে বা সমস্ত দিকেই বসে যেতে পারে। নেক্সট যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, অর্থাৎ মাটির সহ্য ক্ষমতা কতটা। সাধারণত কোনো ইউনিট এরিয়ার মধ্যে ম্যাক্সিমাম যে পরিমাণ লোড মাটিটি ক্যারি করতে পারে কোনো রকম সেটেলমেন্ট ছাড়াই তাকে বলা হয় মাটির বিয়ারিং ক্যাপাসিটি। সাধারণত যে মাটিতে ক্লের পরিমাণ বেশি এবং যে মাটি অনেক বেশি কম্প্যাক্টেড সেই মাটির বিয়ারিং ক্যাপাসিটিও বেশি। অন্যদিকে যে মাটিতে নুড়ি পাথরের ভাগ বেশি এবং যে মাটি লুজ সেখানে বিয়ারিং ক্যাপাসিটিও কম। এছাড়াও যে মাটিতে জলের পরিমাণ অনেক বেশি সেই মাটির বিয়ারিং ক্যাপাসিটি অনেক কম। যাই হোক, ফাউন্ডেশনের গভীরতা নির্ণয় করার জন্য যে যে ফ্যাক্টরসগুলির উপর নির্ভর করতে হয় সেগুলি হলো বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, টাইপ অফ সয়েল, নাম্বার অফ কলাম রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য স্ট্রাকচার অ্যান্ড টোটাল লোড কামিং ফ্রম দ্য স্ট্রাকচার। প্রথম দুটি আমরা আগেই আলোচনা করলাম। এরপর আসে নাম্বার অফ কলাম রিকোয়ার্ড টু সাপোর্ট দ্য স্ট্রাকচার, অর্থাৎ আপনার বাড়িটি নির্মাণ করতে মোট কতগুলি কলম লাগবে। এটি অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে, এটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এছাড়াও একদম শেষে আসে টোটাল লোড কামিং ফ্রম দ্য স্ট্রাকচার, অর্থাৎ সমগ্র বিল্ডিং থেকে কী ধরনের লোড আসছে। এটিকে মেনলি দুভাগে ভাগ করা যায়, একটিকে বলা হয় ডেড লোড এবং দ্বিতীয়টিকে বলা হয় লাইভ লোড। ডেড লোড অর্থাৎ সমগ্র বিল্ডিংয়ের নিজস্ব একটি ওয়েট থাকে, সেই ওয়েটটি ফাউন্ডেশনে এসে পড়ে। এছাড়াও লাইভ লোড হলো বিল্ডিংয়ের উপর আসা অন্যান্য লোড, অর্থাৎ যে কোনো মানুষ সেখানে বসবাস করবেন তাদের ওয়েট, আসবাবপত্র, খাট, আলমারি, বিছানা, এই সমস্ত লোড ইত্যাদি। এগুলি ছাড়াও উইন্ড লোড, আর্থকুয়েক লোড ইত্যাদি আরও অনেক ধরনের লোড আছে, সেগুলি আমরা আপাতত বলছি না। এবার আমরা আলোচনা করব আজকের মূল টপিক, অর্থাৎ ফাউন্ডেশনের গভীরতা কত দিতে হবে এবং কী সাইজের রড ব্যবহার করতে হবে। আমরা শুরু করব একতলা বাড়ি দিয়ে। যদি আপনি একতলা বাড়ি বানাতে চান এবং ভবিষ্যতে যদি আর বাড়ানোর কোনো পরিকল্পনা না থাকে তাহলে এই বিষয়গুলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমেই আসে ফাউন্ডেশনের গভীরতা কত দিতে হবে। দেখুন, অ্যাজ পার আইএস কোড ফাউন্ডেশনের মিনিমাম ডেপথ হতে হবে 3.5 ফুট, অর্থাৎ আপনার বাড়ির ফাউন্ডেশন কমপক্ষে মাটির নিচে 3.5 ফুট অবধি দিতেই হবে। আপনি এর চেয়ে বেশি দিতে পারেন, কিন্তু কখনোই যেন এর চেয়ে কম না দেওয়া হয়, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি খেয়াল না রাখেন তাহলে আপনার মিস্ত্রি কারচুপি করতে পারে, তাই যে কোনো সিভিল কনস্ট্রাকশনের কাজে সুপারভিশনটা খুবই জরুরি। গভীরতার পর যে বিষয়টি আসে সেটি হলো ফুটিংয়ের বেসের কি সাইজ হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন কমপক্ষে ফুটিংয়ের যে সাইজ আপনাকে দিতেই হবে সেটি হলো 3.5 ফুট বাই 3.5 ফুট, অর্থাৎ একতলা বাড়ির জন্য মাটির নিচে ফাউন্ডেশনের সাইজ হলো লম্বায় 3.5 ফুট, চওড়ায় 3.5 ফুট এবং গভীরতায় 3.5 ফুট। এটি সবচেয়ে মিনিমাম সাইজ। আপনি এর থেকে বেশি দিতে পারেন, কিন্তু কখনোই যেন এর চেয়ে কম দেওয়া না হয়, এটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
এই 3.5 ফুট বাই 3.5 ফুট সাইজের ফুটিংয়ের জন্য মিনিমাম যে সাইজের কলাম আপনাকে ব্যবহার করতে হবে সেটি হলো 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। আপনি চাইলে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চির চেয়ে বেশি সাইজের কলাম ব্যবহার করতে পারেন, কিন্তু মিনিমাম 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি আপনাকে দিতেই হবে। একদম শেষে আছে স্টিল রডের ডিটেলস। এক্ষেত্রে ফুটিংয়ের যে বেস থাকবে তাতে মিনিমাম 10 মিলিমিটার ডায়ামিটারের রড দিতে হবে 6 ইঞ্চি পরপর। অর্থাৎ এটি একটি জালের মতো দেখতে হবে, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যেখানে প্রতি 6 ইঞ্চি পরপর 10 মিলিমিটার রড দিতে হবে। এছাড়াও এই টাইপের ফাউন্ডেশনের জন্য মিনিমাম M20 গ্রেডের কনক্রিট ব্যবহার করতে হবে। যদি গ্রেড অফ কনক্রিট সম্বন্ধে আপনার ধারণা ক্লিয়ার না থাকে তাহলে এই রিলেটেড একটি ডিটেল ভিডিও আমি ইতিমধ্যেই আপলোড করেছি। আপনি এই ভিডিওর পাশাপাশি সেটিকেও একবার দেখতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক ওপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক, এতক্ষণ আমরা আলোচনা করলাম একতলা বাড়ির জন্য ফাউন্ডেশনের ডেপথ এবং রডের ডিটেলস। এবার আমরা আলোচনা করব দোতলা বাড়ির জন্য ফাউন্ডেশনের ডেপথ কত হবে এবং রডের পরিমাণ কী দিতে হবে। তো দোতলা বাড়ির জন্য মিনিমাম ফাউন্ডেশন গভীরতা দিতে হবে 4 ফুট। 4 ফুটের কম ফাউন্ডেশন কোনোভাবেই করা যাবে না। এছাড়াও ফুটিংয়ের বেস হতে হবে 4 ফুট বাই 4 ফুট, অর্থাৎ ফাউন্ডেশনের সাইজ হলো লম্বাই 4 ফুট, চওড়াই 4 ফুট এবং গভীরতায় 4 ফুট। এটিই হলো সবচেয়ে মিনিমাম সাইজ। আপনি চাইলে এর বেশিও সাইজ দিতে পারেন, কিন্তু কখনোই যেন এর চেয়ে কম দেবেন না। এরপরে আসে এই জাতীয় ফাউন্ডেশনের জন্য মিনিমাম কলাম সাইজ কত দিতে হবে। তো 4 ফুট বাই 4 ফুট ফাউন্ডেশনের জন্য কমপক্ষে 9 ইঞ্চি বাই 12 ইঞ্চির কলাম দিতেই হবে। আপনি চাইলে এর বেশি সাইজের কলাম দিতে পারেন, কিন্তু কখনোই যেন এর চেয়ে কম সাইজের কলাম দেবেন না। এবার আমরা রডের ডিটেলসটা দেখে নেব। ফুটিংয়ের বেসের জন্য মিনিমাম 12 মিলিমিটারের রড 6 ইঞ্চি পরপর দিতে হবে। অর্থাৎ ফুটিংয়ের যে জালি তৈরি হবে তাতে 10 মিলিমিটারের রড 6 ইঞ্চি পরপর দিতে হবে। এর চেয়ে বেশি সাইজের রড ব্যবহার করতে পারেন, কিন্তু এর চেয়ে কম সাইজের রড ব্যবহার করা যাবে না। এছাড়াও এই ধরনের ফাউন্ডেশন তৈরি করার জন্য মিনিমাম M20 গ্রেডের কনক্রিট ব্যবহার করতে হবে। তো এতক্ষণ আমি যে কথাগুলি বললাম সবটাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং থাম্ব রুলের উপর ভিত্তি করে। আপনার বাড়ি যদি একতলা কিংবা দোতলা হয় তাহলে আপনি এটি ফলো করতে পারেন, কিন্তু যদি আপনার বাড়ি দোতলার বেশি হয় তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে কনসাল্ট করুন এবং তার পরামর্শ নিয়েই আপনার বাড়ি নির্মাণের কাজ শুরু করুন। তিনি স্ট্রাকচারাল লোড ক্যালকুলেট করে ফাউন্ডেশন ডিজাইন করে তারপর আপনার কাজটি শুরু করবেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ফাউন্ডেশন নিয়ে কথা বললাম। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব একতলা কিংবা দোতলা বাড়ির জন্য মিনিমাম কত সাইজের কলাম এবং বিম দিতে হয়। এছাড়াও আমরা জানবো আপনার সমগ্র বাড়িটি নির্মাণ করতে মোট কতগুলি কলাম লাগবে। এগুলির পাশাপাশি প্রত্যেকটি রডের হিসেবেও আমরা ডিটেলে আলোচনা করব। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানিয়ে দিন। এবং আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই ধরনের ভিডিওর আপডেট আপনি পান সবার আগে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।